তাড়াতাড়ি ছাড়বো, সমস্যা নেই। ফাঁকি দিতে সবারই মজা লাগে, এটা আমি আমাকে বাদ রেখে বলতেছি না, আমারও মজা লাগে। আপনাদেরকে যদি তাড়াতাড়ি ছেড়ে দিতে পারি আমারও ভালো লাগবে, বুঝছেন? আমি একটু তাড়াতাড়ি বাসায় যেতে পারবো, আমাদের কিছু একটা করতে পারবো। যাই হোক, এটা আপনাদের মতো তো আমি তো অন্য কেউ না, ফাঁকি দেওয়ার মধ্যে আমিও আছি। তো একটা জিনিস হয় কি, আমাদের স্যাররা বলতেন যে ফাঁকি দিলে এক সময় যে মানে এটা ফিল হয় যে ফাঁকিটা আসলে আমরা দিছি কাকে, নিজেদেরকেই দিছি। এটা ফিল হয় এখন মাঝে মাঝে, যখন দেখা যায় যে আমরা আপনারা হয়তো জব করেন, জব করে এসে একদিন ক্লাস করেন, তো আমিও কিন্তু আপনাদের মতোই সেম, এটাও তো আমার একটা জব। জব করে আমাকে রবি সোমবার যে আবার রিসার্চ এগুলো নিয়ে করতে হয়, তো তখন মনে হয় যে ফাঁকি দিছি অনেক দিয়ে ভালো তেমন কিছু করিনি। আচ্ছা যাই হোক, এগুলো অনেক পরের কথা। তো দেখেন আপনাদের কোর্স কি কন্ট্রোল সিস্টেম, তাই না? তো কন্ট্রোল সিস্টেম কোর্সটা আপনাদের হচ্ছে এই সেকশন বি সেকশন দুইটাই আমি নিচ্ছি। তারপর হচ্ছে 12 ব্যাচে মেবি আছে, 12 ব্যাচে হচ্ছে জামিসান নিচ্ছেন আর ফারহান আসলাম নাম নিচ্ছেন। তো এটা একসাথেই কোশ্চেন হবে, একসাথেই আপনাদের এক্সাম হবে, তো সবকিছুই সেম হবে, কন্টেন্টও সেম। তো দেখেন আপনাদের কি কি আউটলাইন আছে, কোর্স আউটলাইনে আপনারা হচ্ছে ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইকে মোটামুটি বেসিক জিনিসগুলো আপনারা দেখবেন। তার মধ্যে কি আছে দেখেন, কন্ট্রোল সিস্টেমের ইন্ট্রোডাকশন আছে, তারপর হচ্ছে কন্ট্রোল সিস্টেমের টাইপস আছে, যেমন ওপেন লুপ, তারপর হচ্ছে ক্লোজ লুপ, এগুলো আছে। তারপর সেকেন্ড উইকে দেখবো আমরা সিগন্যাল ফ্লো গ্রাফস, তারপর ফোর্থ উইকে ম্যাথমেটিক্যাল মডেল দেখবো, তারপর ফোর্থে দেখবো হচ্ছে পিএলসি। পিএলসির সাথে তো আপনারা অনেকেই পরিচিত, তাই না? যারা হচ্ছে অটোমেশনে আছেন বা হচ্ছে যারা কিছু ইন্ডাস্ট্রি রিলেটেড জবে আছেন, তারা তো পিএলসি তে আপনারা সম্পর্কে পরিচিত। তো পিএলসি প্রোগ্রামিং, তারপর এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো দেখেন মোটামুটি হচ্ছে 14 উইকের একটা আউটলাইন এখানে দেওয়া আছে, যেটা আপনাদেরকে পোর্টালে আমি আপলোড করে দেব। তো লাস্টে কি আছে দেখেন, ফার্স্ট অফ অল এখানে আমরা হচ্ছে 3-4টা বই পড়বো। তো বইগুলো আপনাদের এখনই ফলো করার দরকার নাই, আমরা ক্লাস ম্যাটেরিয়ালও প্রোভাইড করব। তারপরে পার্ট বাই পার্ট আপনারা বুঝতে পারবেন কি কি নিয়ে আমরা পড়াশোনা করব। তো আপনারা যদি এই 4টা পয়েন্ট দেখেন, CL 1 2 3 4, তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে টোটাল সেমিস্টারটা ক্লোজ করার পরে আপনি কি কি সম্পর্কে নলেজ গেইন করবেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে কোর্স আউটলাইন। তো এটা আপনারা দেখে নিন, আমরা হচ্ছে ক্লাস লেকচারে চলে যাই। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল দেখেন কন্ট্রোল সিস্টেমটা কি। কন্ট্রোল সিস্টেমটা খুবই বেসিক একটা জিনিস, যেটা আমরা ধরেন সবসময় ইউজ করি বা এটার সাথে আমরা কোপ আপ করে চলি, ঠিক আছে? তো বাট দেখা যায় কি এটার সঙ্গে আমরা তো অতটা খেয়াল করি না, বা হচ্ছে সেন্স মানে এতটাই কমন হয়ে গেছে আমাদের আশপাশে, আমরা ভাবি যে এটাই হচ্ছে ন্যাচারাল। যেমন দেখেন কন্ট্রোল সিস্টেমের যদি ডেফিনেশনটা আপনি দেখেন কি বলা আছে দেখেন, a control system consists of subsystems and process or plants assembled for the purpose of obtaining a desired performance given a specific input. তো এখানে কি কি আছে দেখেন, একটা ওয়ার্ড আছে সাবসিস্টেম, আর কি আছে assembled for the purpose of obtaining a desired performance। আচ্ছা, সিস্টেম আর ঠিক আছে। তো দেখেন এই যে ডেফিনেশনের মাধ্যমে তো আমি বুঝতে পারলাম যে কন্ট্রোল সিস্টেমটা কি। আরেকটা জিনিস দেখেন, এখানে দুইটা আমি ওয়ার্ড পাইছি, একটা হচ্ছে সাবসিস্টেম, একটা হচ্ছে ডিজায়ার্ড পারফরম্যান্স। তো ডিজায়ার্ড পারফরম্যান্স মানে কি? ডিজায়ার্ড পারফরম্যান্স মানে আমার ইচ্ছা, মানে আমার যা ইচ্ছা হবে আমি সেটাই পাবো, এটাই হলো ডিজায়ার। ডিজায়ার মানে আমি যেটা প্রেফার করি সেটা। তো আমি কি প্রেফার করি সেটা আমাকে এখানে বলে দিতে হবে। সেটা কি? সেটাই আমার হচ্ছে ইনপুট। আমি যা চাই সেটা আমার ইনপুট। কোথায় দেব? একটা সাবসিস্টেমে দেব। আর সাবসিস্টেম কি করবে? এখানে কিছু প্রসেস থাকবে, এখানে কিছু মেকানিজম থাকবে, তারপরে কি আমি যে ইনপুটটা দিছি ওই ইনপুট অনুযায়ী আমি আউটপুট পাবো। তাহলে একটা সিস্টেম যদি আমি ন্যাচারালি নরমালি একটা ছোট একটা ব্লক দিয়ে দেখাইতে চাই, তাহলে কি রকম হবে? ধরেন এরকম একটা কি থাকবে, ইনপুট থাকবে, সাথে একটা
কন্ট্রোল সিস্টেম থাকবে আর কি থাকবে আউটপুট থাকবে বুঝতে পারছেন কি বুঝতে পারছেন বলেন ইনপুট আউটপুট পাবেন হ্যাঁ তো কিসের ইনপুট কিসের আউটপুট আচ্ছা কন্ট্রোল সিস্টেমের তো দেখেন আমরা একটা কাজ করি আমরা একটা সিঙ্গেল একটা এক্সাম্পলে থাকি তাহলে এই সিঙ্গেল এক্সাম্পলটা নিয়ে যদি প্রতিদিন কথা বলি তাহলে জিনিসটা খুব কমন হবে ধরেন খুব কমন একটা এক্সাম্পল হচ্ছে আমাদের এয়ার কন্ডিশন হ্যাঁ এয়ার কন্ডিশনে কি আছে এটা কততে সেট করা আছে 26 ডিগ্রি সেলসিয়াস সো দেখেন একটা এয়ার কন্ডিশনের যদি আমি চিন্তা করি তাহলে ওর মধ্যে কি আছে ধরেন বোর্ডে যাই খুবই একটা বেসিক একটা আমি ডায়াগ্রাম যদি বিল্ড করি তাহলে ধরেন এয়ার কন্ডিশনে কি আছে ইনপুট টেম্পারেচার ওকে তো এখানে কি আছে মেকানিজম ঠিক আছে তো কম্প্রেসরের মধ্যে কি আছে এটা আমার দেখার বিষয় না ওর মধ্যে কি কি মেকানিজম আছে ওর মধ্যে কম্প্রেসর আছে তারপর হচ্ছে অনেক কিছু আছে এক্সপেনশন ভালভ আছে তাই না কন্ডেন্সার আছে ইভাপোরেটর আছে তো এগুলো কিভাবে কাজ করে সেটা আমরা জানো না সেটা অন্য সাবজেক্টে পড়ানোর বিষয় থার্মোডাইনামিক্স এর ব্যাপারে বা অন্য কোনো সাবজেক্টের বিষয় কিন্তু আমি এখানে দেখব যে আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমার পার্ট কি কি ঠিক আছে তো আমার পার্ট কি কি আছে আমি এখানে কি করতেছি একটা টেম্পারেচার সেট করতেছি আমি সেই টেম্পারেচারের আউটপুট পাচ্ছি তো এই যে কুলিংটা আসছে আপনি যে 26 ডিগ্রি সেট করছেন এই যে কুলিংটা দিচ্ছে এটা কি 26 ডিগ্রি দিচ্ছে আপনি ফিল করতেছেন 26 ডিগ্রি ঠিক আছে ও কিন্তু 26 ডিগ্রি হয়তো কম দিচ্ছে অথবা ও 16 ডিগ্রি বা 20 ডিগ্রিতে এয়ার ফ্লো করতেছে কিন্তু আপনার এই চেম্বারটার টেম্পারেচার হচ্ছে 26 ডিগ্রি এ কিভাবে করতেছে সে কিভাবে এটা মেইনটেইন করতেছে সিস্টেমটা এরকম হইতে পারে ধরেন আপনার জন্য কমফোর্টেবল টেম্পারেচার 26 ডিগ্রি এয়ার কন্ডিশনটা আপনি 26 ডিগ্রিতে রেখে দিয়েছেন তো এইটা মেইনটেইন করার কোনো ক্ষমতা নেই আপনার কাছে রিমোট আছে আপনি করবেন কি আপনার রিমোট দিয়ে ধরেন আপনার কাছে একটা টেম্পারেচার গল টেম্পারেচার হচ্ছে আপনি মেজার করতে পারতেছেন তো যখন দেখলেন আপনার 26 ডিগ্রি প্রয়োজন আপনাদের সবার জন্য সবাই চাচ্ছে 26 ডিগ্রি আপনি কিছুক্ষণ পর দেখলেন আপনার টেম্পারেচার শো করতেছে 24 ডিগ্রি তারপর কি করলেন আপনি তারপর এয়ার কন্ডিশনটা আপনি অফ করে দিলেন দিয়ে আপনি ওয়েট করলেন দেখলেন যে টেম্পারেচার 24ই আছে 4ই আছে কিছুক্ষণ পর আপনার 25 এ গেল কিছুক্ষণ পর 26 এ গেল তারপর কোথায় গেল 27 এ গেল তখন আপনি কি করলেন আবার রিমোট দিয়ে এটাকে অন করে দিলেন তো এই যে আপনি কাজটা করলেন এটা কি করলেন এটা কিন্তু আপনি কন্ট্রোল করলেন আপনি রুমের টেম্পারেচারটা আপনি কন্ট্রোল করলেন কিভাবে কন্ট্রোল করলেন ম্যানুয়ালি কন্ট্রোল করলেন ঠিক আছে তাই না তো এই জিনিসটা যদি একটা আপনি সাবসিস্টেমের মধ্যে ইন্ট্রোডিউস করাইতে পারেন যে আপনি যে কাজটা আপনি হাত দিয়ে করলেন এটা যদি আপনি করতে পারেন তখন আপনি কি করবেন একটা সিস্টেমকে আমি কন্ট্রোল করাটা শিখাই দিছি সো এটা কিসের আওতায় আসলো কন্ট্রোল সিস্টেমের মধ্যে পড়লো হ্যাঁ তো বেসিক জিনিসটা এরকমই হ্যাঁ যে আপনি একটা কোনো একটা ডিভাইসকে কন্ট্রোল করার ক্ষমতা তাকে দিয়ে দিলেন তো এটা কিভাবে সম্ভব বা কি কি প্রসিডিউরে সম্ভব এটার অ্যাডভান্টেজ কি এটার ডিসঅ্যাডভান্টেজ কি এটার টাইপস কি কি ভাবে করা যায় আর এই কন্ট্রোলটা আমি এত সুন্দর করে বললাম এত সিম্পলেস্ট ওয়েতে যে আপনি হচ্ছে বন্ধ করে দিলেন অন করলেন এখানে কি কি প্রবলেম হইতে পারে এই সব কিছু আপনাকে হচ্ছে কন্ট্রোল সিস্টেমে দেখানো হবে তো ধরেন আপনার হচ্ছে যে টেম্পারেচার সেন্সরটা আপনার হাতে আছে এই আপনার হাত থেকে ওইটা আমি এয়ার কন্ডিশনের ভিতরে পাঠাই দিলাম তাহলে এয়ার কন্ডিশন কি করবে এখন এয়ার কন্ডিশন কি করবে এয়ার কন্ডিশন ওই টেম্পারেচার মেপে নিজে নিজেই অন অফ করবে তাই না তো অন অফ করবে এখন আমি যদি ফার্দার অ্যানালাইসিস করি বা ফার্দার এই স্লাইডটাতে যাই এটা আমি স্লাইড হিসেবে আমি এটা বানাই নেই কারণ কি ইন্ট্রোডাকশনে বেশ কিছু জিনিস আছে যেমন অ্যাডভান্টেজ বলেন ডিসঅ্যাডভান্টেজ বলেন বা আরো কিছু জিনিস আছে যেগুলো আমরা সামনে দেখবো ওই জিনিসগুলো এত কিছু স্লাইডে দেওয়া যায় না যার জন্য আমি এটা পিডিএফ আকারে করছি এটা আপনাদেরকে প্রোভাইড করলে আপনারা একবার পড়ে গেলে আর ক্লাসে কথাগুলো শুনলে তখন একটা সিমিলারিটিস পাবেন
দেখেন এখানে কি বলা আছে, উই বিল্ড কন্ট্রোল সিস্টেম ফর 4 প্রাইমারি রিজনস। এখানে তিনটা রিজন আমি দিয়ে দিয়েছি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কি কি দেখেন, পাওয়ার অ্যামপ্লিফিকেশন, রিমোট কন্ট্রোল, কনভেনিয়েন্স অফ ইনপুট ফর্ম। মানে কি, মানে বলতে পারেন, আমরা একটা একটা করে আলোচনা করি, কথা বলি। তো প্রথম যেটা আছে পাওয়ার অ্যামপ্লিফিকেশন। কন্ট্রোল সিস্টেমে পাওয়ার অ্যামপ্লিফিকেশন কেন হয়? সাপোজ আমি যদি একটা ধরেন কি বলে এক্সাম্পলে যদি আমি স্টে করি, তখন দেখেন যে এয়ার কন্ডিশনের ভিতরে কি আছে বলছেন আপনি, কম্প্রেসর। এই কম্প্রেসরটাই কিন্তু মেইনলি কি করে, কুলিংটা আপনার নিয়ে আসে, গ্যাসটাকে কম্প্রেস করে এটা হচ্ছে হিটটা এক্সচেঞ্জ করে। হ্যাঁ, তো আমাদের যেটা আগে যে মানে যেটা ন্যাচারাল বলবো না, যেটা সবচেয়ে বেশি আমরা দেখি, মানে আগে দেখে আসছি এয়ার কন্ডিশন গুলো, এগুলো কি ছিল, এগুলো কম্প্রেসর কিন্তু আপনার নরমাল কম্প্রেসর, যেমন এখন বলে ইনভার্টার একটা নন ইনভার্টার, মানে নন ইনভার্টার ক্যাটাগরি কিন্তু ছিল। এদের প্রসেসটা কি ছিল, যেভাবে আপনি টেম্পারেচার মেইনটেইন করছেন জাস্ট সেম ওয়েতে ও করে কি, ওই টেম্পারেচারটা গেইন করলে কম্প্রেসরটাকে অফ করে দেয়, আবার কম্প্রেসরটাকে অন করে দেয়। ঠিক আছে, তো দেখেন এখানে কি রকম একটা, আমি যদি গ্রাফ দিয়ে বলবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, গ্রাফ দিয়ে, তাহলে দেখবো কি দেখেন, এদিকে যদি আমার টাইম হয় আর এখানে যদি আমার কি বলবো কুলিং টেম্পারেচার, দেখেন আপনার ধরেন রুমের টেম্পারেচার আছে কত, 30 ডিগ্রি সেলসিয়াস, এটা আমি চাই কত, 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আমি চাই যে 25 ডিগ্রি সেলসিয়াসে আমি আউটপুট পাবো। তো আমি আমার এয়ার কন্ডিশনে 25 ডিগ্রি সেলসিয়াস কি দিলাম, ইনপুট দিলাম। ঠিক আছে, তো এই ইনপুট দেওয়ার পর এয়ার কন্ডিশন কি করবে, কম্প্রেসর রান করে টেম্পারেচারটা এখান থেকে কমানোর চেষ্টা করবে। ঠিক আছে, তো 25 যদি বন্ধ হয়, এই 25 এ ন্যাচারালি বন্ধ করে না, 25 এর থেকে একটু নিচেই বন্ধ করে। ঠিক আছে, ধরেন এখানে বন্ধ করে পরিবর্তন, তখন কি হয়, বন্ধ করলে কি হবে বলেন? ও যদি টেম্পারেচার বন্ধ করে দেয়, আমরা অনেকজন আছি, আমাদের নিজেদেরও একটা টেম্পারেচার আছে, হ্যাঁ সবকিছু আছে, তারপরে ওয়েদারও আমাদের অনেক হট, তাহলে কি হবে, কম্প্রেসর বন্ধ করে দিলে টেম্পারেচার আবার বাড়া শুরু করবে। টেম্পারেচার বাড়তে বাড়তে যখন ধরেন আপনার 25.5 বা 26 এ যাবে, তখন আবার অন করে দিলে দিলে কি হবে, মানে মোটামুটি আপনি বলতে পারেন যে এভারেজ টেম্পারেচারটা 25 এই থাকবে। তো এইখানে কন্ট্রোল সিস্টেমে একটা জিনিস করা হয়, সেটা কি অন অফ করা হয়। তো এখন যদি আপনি আরো ফার্দার যদি আপনি টেকনোলজির দিকে দেখেন আর অ্যাডভান্স টেকনোলজির দিকে আপনি দেখেন, তাহলে ওরা বলতেছে কি, ওদের হচ্ছে ইনভার্টার টেকনোলজি, ওরা করে কি এরকম ধরেন 30 থেকে ওরা ডাউন করে 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 এইভাবে মেইনটেইন করবে। কিভাবে করবে, ওরা বলতেছে যে এটা কোম্পানি ক্লেম করতেছে যে এটা আর ফ্লাকচুয়েট করবে না, একটা টেম্পারেচারেই থাকবে, 25 এই থাকবে। কিভাবে থাকবে, ওরা বলছে আমাদের কম্প্রেসরটা কখনোই বন্ধ হবে না, আমরা কম্প্রেসর বন্ধ করব না, দাদা কি করব, আমরা কম্প্রেসরকে পাওয়ার ডেলিভারিটা কমায় বাড়ায়, কম্প্রেসরের কম্প্রেস পাওয়ারটাকে ওরা হচ্ছে কম বেশি করবে। তাতে কি হবে, যখন কম গ্যাস কম্প্রেস করবে তখন অনেক কম পাওয়ার কনজিউম করবে, কিন্তু সবসময় কনজিউম করবে। দেখা যাবে যে হয়তো রাতের বেলা যখন আপনার বেশি রাতে মিডনাইটে যখন আপনার টেম্পারেচার খুব বেশি কমে যাবে, তখন দেখা যাবে অল্প খুব পাওয়ার কনজিউম করে সে হচ্ছে রান করতেছে কম্প্রেসরটাকে, বুঝছেন? তাতে করে লাভ কি, তাতে করে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে, আবার আমাদের যে ফিজিক্যাল যে হচ্ছে আমাদের ফিল করতেছি টেম্পারেচারটাই, টেম্পারেচারের ভেরিয়েশনটা হচ্ছে আসলে। ঠিক আছে, তো এই যে ধরেন কম্প্রেসরটাকে, যে কম্প্রেসিভ পাওয়ারটাকে যে আমি কন্ট্রোল করতেছি, এটা কিভাবে সম্ভব? কন্ট্রোল সিস্টেম কি, কন্ট্রোল সিস্টেম তো একটা সার্কিট, একটা বোর্ড, ওর তো আপনার ক্ষমতা নাই এটাকে হচ্ছে কন্ট্রোল করা। ও কি করে, ও হচ্ছে তার ভোল্টেজটা
কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই কাজগুলো করে থাকে। কিভাবে ও হচ্ছে আপনাকে ওখানে একটা ট্রান্সফরমার বা কিছু একটা ওখানে করা আছে, আপনারা ট্রান্সফরমার করে আসেন এনার্জি কনভার্সন 1 এ, ওখানে ট্যাপ চেঞ্জার্স দেখছেন। ট্যাপ চেঞ্জার্স দিয়ে কি হয়? ট্যাপ চেঞ্জার্স দিয়ে আপনি হচ্ছে ভোল্টেজের লেভেলটা আপনি আপনার ডিজায়ার্ড লেভেলে নিতে পারবেন, কয়েকটা স্টেজে আপনি হচ্ছে করতে পারেন। তো ওই রকম কিছু একটা ফাংশন থাকে যেটা কন্ট্রোল করে কন্ট্রোলার যখন বুঝে যে ধরেন আপনারা যখন রুম আপনি ফার্স্ট এন্ট্রি করলেন, রুমের টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস, এখন আপনি এয়ার কন্ডিশন অন করে দিলেন, ইনপুট দিচ্ছেন 25 ডিগ্রি সেলসিয়াস, ও দেখতেছে কত 5 ডিগ্রি সেলসিয়াস আমার এখানে ডিফারেন্স আছে। সো কি করতে হবে, আমাকে ফুল সুইং এ হচ্ছে রোটেট করে দিতে হবে। প্রথমে বললো কি ফুল পাওয়ার প্রোভাইড করলো, হইলো, হওয়ার পর হয়তো 15 মিনিট পর 20 মিনিট পরে 26 এ আসলো, তারপর আস্তে আস্তে কমাই দিল, তারপর 25 এ আসলো, তখন একদম মিনিমাম স্টেজে। কি রকম স্টেজে? যতটুকু মনে হচ্ছে ও কিন্তু ক্যালকুলেট করে নিছে। আপনার ধরেন আপনার রুমে কেউ নাই, এই অবস্থায় যদি আপনি এয়ার কন্ডিশনটা দেন, তো 25 এ ওকে ধরে রাখতে যে পরিমাণ পাওয়ার ডেলিভার করতে হবে, আপনারা সবাই আসবেন তার থেকে কিন্তু অনেক বেশি পাওয়ার ডেলিভার করতে হবে। সো ওকে কিন্তু এটাও ক্যালকুলেট করে নিতে হবে যে আমি কত ভোল্টেজে, কত কারেন্টে বা কত ভোল্ট আমি হচ্ছে সাপ্লাই দেব কাকে, কম্প্রেসরকে। তো দেখেন এইখানে কন্ট্রোল সিস্টেম কি বলতো, এইখানে কন্ট্রোল সিস্টেম কিন্তু পাওয়ার নিয়ে কাজ করছে, ঠিক আছে? তো কিভাবে কাজ করছে, ওর যে আমরা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ব্রেন একটা ওখানে আমরা ইন্ট্রোডিউস করে দিছি। ও নিজে ডিসিশন নিছে যে আমাকে কিভাবে অপারেট করতে হবে, কাকে অপারেট করতে হবে, পাওয়ারকে অপারেট করতে হবে। তাহলে আমরা এই প্রথম যে কি বলবো শব্দটা দেওয়া আছে, প্রথম যে কথাটা বলা আছে পাওয়ার অ্যামপ্লিফিকেশন, তাহলে আমরা বলতে পারি কন্ট্রোল সিস্টেম কি করে, পাওয়ার অ্যামপ্লিফিকেশনে কাজ করে। তারপর সেকেন্ডটা দেখেন রিমোট কন্ট্রোল। রিমোট কন্ট্রোল কি বলা আছে দেখেন, control systems are also useful in remote or dangerous location. For example, a remote control robot can be used to pick up material in a radioactive environment. ঠিক আছে? কি বলছে দেখেন, অনেক রেডিওঅ্যাক্টিভ এনভায়রনমেন্ট আছে, যেমন ধরেন আমাদের রূপপুরে একটা কাজ হচ্ছে, ঠিক আছে? তো ওইটার মধ্যে ওই চুল্লির মধ্যে বা কিছু ওটার মধ্যে তো আপনি ঢুকে যায় কোনো কিছু করতে পারবেন না, সেখানে রোবট হয়তো ইউজ করা হয়। রোবট ইউজ করে কি করে, রিমোট কন্ট্রোল দিয়ে রোবটগুলোকে কন্ট্রোল করা হয়। যখন যেটা হচ্ছে ওকে কমান্ড দেওয়া হয় সে ওইখানে করে। তো এটা একটা তো ভালো এক্সাম্পল হতে পারে। হ্যাঁ, আবার ধরেন পাওয়ার অ্যামপ্লিফিকেশন বললাম, রিমোট কন্ট্রোল বললাম, এখন কনভেনিয়েন্স অফ ইনপুট ফর্ম। এখন একটা কথা আছে যে এয়ার কন্ডিশনের টেম্পারেচার সেট করতেছি, এটা কি? এটা তো হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস, আমরা ইলেকট্রনিক্যালি ও হচ্ছে টেম্পারেচারটা বুঝতেছে। বাট কোথায় টেম্পারেচার আর কোথায় কম্প্রেসর? ধরেন পাওয়ার অ্যামপ্লিফিকেশনটা কিসের উপর ডিপেন্ড করতেছে? টেম্পারেচারের উপর ডিপেন্ড করতেছে। আমি বলতেছি কি যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, বেশি পাওয়ার ডেলিভার করতেছে, কম্প্রেসর জোরে করতেছে। এই যে জিনিসটা দেখেন আপনার মানে কয়টা জিনিসের মধ্যে পড়ে গেল যে টেম্পারেচারটা সে রিড করতে পারতেছে এবং সে বুঝতেছে যে এটা হচ্ছে টেম্পারেচার। সে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতেছে, কনভার্ট করার পর কি করতেছে, কনভার্ট করার পর আবার যে ট্রান্সফরমারে পাঠাচ্ছে, ট্রান্সফরমার আবার সেইটা জিনিস বুঝে শুনে তারপর হচ্ছে কম্প্রেসরকে ডেলিভারি করতেছে। এই যে একটার সাথে একটা সামঞ্জস্য, একটার সাথে একটা যে রিলেশন, এই রিলেশনটাও স্থাপন করে কে, কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে? তো পাওয়ার অ্যামপ্লিফিকেশনের একটা খুব সুন্দর একটা एग्जांपल আছে যেটা দেখলাম রোগের কন্ট্রোল সিস্টেম। আচ্ছা হ্যাঁ, এখানে পাওয়ার অ্যামপ্লিফিকেশন একটা সুন্দর একটা एग्जांपल আছে, হয়তো এখানে লেখা আছে, আমি দেখছিলাম মেবি। তো আমরা হচ্ছে যে রেডার তো দেখছি, রেডার মানে রাডারের কথা বলতেছি। কি রেডার? এটা হচ্ছে যেমন এয়ার ট্রাফিক কন্ট্রোল করে, এয়ার ট্রাফিক কন্ট্রোল রাডার। তো রাডার বিভিন্ন পারপাসে ইউজ করা হয়। ধরেন যেটা এয়ার ট্রাফিক কন্ট্রোল রাডার যেটা ধরেন সাপোজ আপনার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেটা আছে সেটা কি করে, ধরেন এটা যদি রাডার হয় কি করে, এসে মুভ করে, রোটেট করে কি করে, ওয়েভ পাঠায়, ওয়েভ পাঠায়। আবার ধরেন আপনার একটা এয়ারক্রাফট আছে বা কোনো একটা অবজেক্ট যদি থাকে আকাশে, সেটাতে কি করে, সেটাতে ফিডব্যাক হয়ে মানে আবার ফিরে আসে, সেটা আবার রাডার রিসিভ করে। এই যে ট্রান্সমিটেড ওয়েভ আর রিসিভড ওয়েভ, এই দুইটার মধ্যে যে আপনার ডিসটেন্সটা বা এটার মধ্যে টাইম ডিলেটা ক্যালকুলেট করে ও বলতে পারে যে এখান থেকে এত দূরে আমার হচ্ছে এই অবজেক্টটা আছে। তো এইটা কিন্তু একটা কনস্ট্যান্ট স্পিডে ঘুরে, ধরেন আপনার 20
আরপিএম সাপোজ এটা 20 বার করে কিসে করে পার হচ্ছে মিনিটে। তো এইরকম যেগুলো বের হচ্ছে সেন্স সিস্টেম বলছে, সেন্স সিস্টেম এটা হচ্ছে ধরেন সারফেস টু এয়ার মিসাইল। এইগুলো হচ্ছে ডিফেন্সের যদি আমি যাই, তার ডিফেন্সিভ যদি কথা বলি তাহলে দেখেন এইখানে যে রাডারগুলো ইউজ করা হয় এই রাডারগুলো কি থাকে, এই রাডারগুলো কিন্তু রোটেট করে, হ্যাঁ, কিন্তু এইটার থেকে কিন্তু এটার স্পিড বেশি থাকে, হ্যাঁ। এইটা ধরেন এই রাডারটা বললাম যে হচ্ছে আপনার কত স্পিডে রোটেট করবে, ধরেন 40 আরপিএম, এটা নরমালি 40 আরপিএম রোটেট করতেছে। তারপর ধরেন এগুলো কি ডিটেক্ট করে মেইনলি, এগুলো হচ্ছে আপনার এয়ারক্রাফট, তারপর কি, তারপর ক্রুইজ মিসাইল, তারপর হচ্ছে আপনার কি বলে হাইপারসোনিক মিসাইল, এগুলো স্পিড অনেক বেশি, তাই না? তো এগুলোর সাথে আবার ইন্টারকানেক্টেড অনেক সিস্টেম থাকে, যে সিস্টেমগুলো কি করে, যে সিস্টেমগুলো ধরেন এখানে আবার মিসাইল আছে, এখানে একটা কিছু ডিটেক্ট করলো, এখান থেকে মিসাইল মারে, এটাতে হচ্ছে মানে কি করা হয়, এটাকে প্রোটেক্ট করা হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো দেখেন, এই জিনিসগুলো আমি এত ইজিলি যে বলতেছি, এগুলোকে এত ইজি, এটা কত দ্রুত হয় বলতে পারেন, মানে এটা আপনি চিন্তা করবেন ভাবার আগে এগুলো হয়, এটা অটোমেটিক হয়, হ্যাঁ। তো যখন মানে এই রাডারটা একটা কিছু অবজেক্ট, মানে তিনটা অবজেক্ট ডিটেক্ট করলো যে ওর দিকে আসতেছে, মানে এগুলো থ্রেড, এটা হচ্ছে থ্রেড 1, এটা থ্রেড 2, এটা আমি দিলাম থ্রেড 3, তিনটা অবজেক্ট এর দিকে আসতেছে, ও ডিটেক্ট করছে, তখন ও কি করবে, তখন ও যে স্পিডে ঘুরতেছে এই স্পিডে একবার ঘুরে আরেকবার ঘুরে আসতে দেখবেন যে ওর কাছাকাছি চলে আসে, এগুলো তো অনেক স্পিডে করে, তখন এ করবে কি, মানে আরো দ্রুত ওর হচ্ছে ডিসটেন্সটা মেজার করার জন্য, ওর ট্রাভেলিং পাথটা দেখার জন্য কি করবে, দেখা যাবে এটা 40টা 80 হয়ে গেছে, 80 আরপিএম এ রোটেট করা শুরু করছে, ঠিক আছে? তো এখানে কি হলো, এখানে কিভাবে হলো, কারণ ওটার মধ্যে সিস্টেমটা, কন্ট্রোল সিস্টেমটা ইন্ট্রোডিউস করা আছে, এটা আসলে কি দিয়ে রোটেট করা হয়, এটা হয়তো একটা ইন্ডাকশন মোটর হতে পারে, একটা ইন্ডাকশন মোটর দিয়ে রোটেট করে। তো ইন্ডাকশন মোটর কি করবে, ভোল্টেজ বাড়ায় দিলে, ভোল্টেজ বাড়ায় দিলে কি হবে, এটা তো আবার জোরে রোটেট করা শুরু করবে। তো এখন আপনি বলতে পারেন এটা যদি এতই ইম্পর্টেন্ট জিনিস হয়, তাহলে ওকে সারাদিন 80 আরপিএম এ ঘুরে দিতে হয়, আস্তে ঘোরানোর দরকার, আস্তে ঘোরানোর একটা প্রয়োজন আছে। ধরেন যেখানে আমাদের মেকানিক্যাল সিস্টেমে ধরেন এই যে এয়ার কন্ডিশন দেখে আজীবন চলবে না, ওর কিন্তু একটা লাইফ টাইম আছে। তো কেন লাইফ টাইম আছে, লাইফ টাইম গুলো কি দিয়ে ডিরেক্ট করা হয়, ঘন্টা দিয়ে, আওয়ার দিয়ে, এইভাবে কিন্তু করা হয়, তাই না? তো দেখেন এর মধ্যে যে ফ্যান আছে, এই ফ্যানটা হয়তো বা একটা লাইফ টাইম আছে এরকম যে 1000 ঘন্টা পর্যন্ত চলতে পারবে। তারপর কি হবে, তারপর বিয়ারিং দিয়ে, কারণ এগুলো একটা ফ্রিকশন আছে, ফ্রিকশনে নষ্ট হয়ে যাবে। তো ফ্রিকশনটা যদি আপনি নষ্ট করে জিনিস, তাহলে আমি যত কম ফ্রিকশন করতে পারবো তত আমার লংজিভিটি বাড়বে, হ্যাঁ। তো এটা 40 আরপিএম এ যতবার ঘুরে এলে আমার যতদিন যাবে 80 আরপিএম এ কম যাবে। সো আমি করলাম কি, জিনিসটাকে বাঁচানোর জন্য 40 এ করলাম, যখন আমার প্রয়োজন তখন 80 আরো বেশি হলে আরো বেশি টাইম করতে পারি, ওটা আমি কিছুক্ষণের জন্য করলাম বা কিছু এভাবে করতে পারি, তাহলে কি হলো, আমার লংজিভিটি বাড়লো, ঠিক আছে? কিন্তু এখানে কন্ট্রোল সিস্টেম কি করছে, পাওয়ার অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্পিডটা কমাইছে বাড়াইছে, যা কিছু করার করছে আর কি, হ্যাঁ। এইটা একটা, ঠিক আছে? তো দেখেন জিনিসগুলো কিন্তু বাস্তব, আমরা দেখি, এগুলো আমরা জানি, এগুলো আমরা দেখছি, কিন্তু কি মানে আমাদের কাছে এগুলো এত কমন হয়ে গেছে, আমরা ভাবি যে এগুলোই স্বাভাবিক, হ্যাঁ, ব্যাপারটা এরকমই চলে। তো তারপর দেখেন আমি যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলোতে যাই, এগুলো কিন্তু আপনাদের একদম বেসিক এন্ট্রি লেভেলের কথাবার্তা বলতেছি, এইসব কিন্তু আপনাদের এক্সামে থাকবে, হ্যাঁ। তো এইসব কথাবার্তা যদি না জানেন বা পারপাস গুলো না জানেন, তাহলে কিন্তু এই ফার্দার অ্যানালাইসিস করে অত গভীরভাবে পড়ে কিন্তু লাভ নেই। আপনাদেরকে আগে জানতে হবে যে আমি কেন এটা পড়বো, কারণ আমরা স্বার্থপর, ঠিক আছে? আমরা সবসময় স্বার্থ নিয়ে দেখি যে আমাদের প্রয়োজন হলে আমরা করবো, না হলে করবো না। তো আপনারা আমার মনে একটু হলেও এটার অ্যাডভান্টেজটা, প্রয়োজনীয়তাটা বুঝতে পারছেন। তো দেখেন অ্যাডভান্টেজের মধ্যে কি আছে, ফাস্ট অ্যান্ড এরর ফ্রি, তারপর আচ্ছা একসাথে কয়েকটা যদি দেখি, ফাস্ট অ্যান্ড এরর ফ্রি, অ্যাকুরেসি, তারপর কি অ্যাডাপ্টেবল অ্যান্ড এফিশিয়েন্ট, সিকিউরিটি, অপটিমাল রিসোর্স ইউটিলাইজেশন, রিয়েল টাইম মনিটরিং সিস্টেম। যেমন দেখেন হয়তো আমরা এক্সাম্পল দিতে দিতে অনেক কিছু বলে ফেলছি, যদি ফাস্ট অ্যান্ড এরর ফ্রি বলেন, ফাস্ট কিভাবে ফাস্ট, এই যে আপনি একটা দেখছেন, রাডারটা দেখছেন, ও কত তাড়াতাড়ি ডিসিশন নিছে, অনেক তাড়াতাড়ি ডিসিশন নিছে, কারণ ও
যদি আপনি এরকম চিন্তা করেন যে একটা কিছু ডিটেক্ট করছেন, এখন কি করব, মিটিং ডাকবো, 2-4 জনের সাথে কথা বলি, এগুলো করতে করতে আপনি নাই, ঠিক আছে? তো ওই সময়টা কিন্তু লাগতেছে না, অনেক ফাস্ট। ইভেন ইরর ফ্রিটা কেন, ইররটা কিভাবে ফ্রি করছে এই প্রসেসগুলো আমরা সামনে দেখব। কিন্তু এখন জেনে রাখেন যেটাতে কতটা ইরর ফ্রি, কারণ কি দেখেন একটা ক্রুইজ মিসাইল, একটা হাইপারসনিক মিসাইল ধরেন আপনার মাক 5 স্পিডে যদি আসে, মানে শব্দের থেকে যদি 5 গুণ দ্রুত আসে, সেইটাকেও কি করে রাডার দিয়ে ডিটেক্ট করে অপরের একটা মিসাইল দিয়ে ওইটাকে ধ্বংস করতে পারে, ঠিক আছে? তাহলে বোঝেন এই যে প্রতি সেকেন্ডে কত কিলোমিটার করে ওটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, এখন এখানে আছে, সে পরে সেকেন্ডে কোথায় আছে, এই সব কিছু ক্যালকুলেট করে ডিটেক্ট করে তারপর আরেকটা মিসাইল সেট করে আপনার হচ্ছে কি করতেছে, লঞ্চ করতেছে, ও যে আবার ওইটাকে ওই থ্রেডটাকে নিউট্রালাইজ করতেছে। তাহলে বোঝেন কি প্রসেস, হ্যাঁ? কোথায় আসি আমরা, কি করতেছি দেখেন। মনে হয় এত কিছু দেখলে মনে হয় যে কিছুই করতেছি না, বসে বসে শুধু খাচ্ছি ঘুমাচ্ছি। তারপর দেখেন অ্যাকুরেসি তো বুঝলেন, অ্যাকুরেসিটা কিভাবে হচ্ছে 100% করা যায়, এই প্রসেসগুলো আমরা দেখব। তারপর অ্যাডাপ্টেবল এন্ড এফিশিয়েন্ট, কিভাবে এফিশিয়েন্ট ধরেন একটা জিনিস করতে অনেক লোকজনের দেখাশোনা করতে হতো, এখন আপনার লাগে না। যেমন একটা পাওয়ার প্ল্যান্ট চালাইতে অনেক ডাটা, অনেক কিছু দেখাইতে হতো, এখন একটা সফটওয়্যার সবকিছু ডাটা দিয়ে করে দেখাচ্ছে, রাত শেষে আপনি এসে ডিসপ্লেতে দেখলেন যে কোথায় কোথায় কি কি চেঞ্জ করছে, ও নিজে নিজে চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, এগুলো তাতে কি হয়েছে, তাতে হচ্ছে আপনার এফিশিয়েন্ট হয়েছে, খরচ কমে গেছে। হ্যাঁ, তারপর কি আছে সিকিউরিটি, সিকিউরিটি কি বলা আছে, we can mainly trust on the control system as they are safe and secure since there is no human intervention in the process of control system। কারণ কি, কারণ আমরা জানি হিউম্যান এরর কিন্তু অনেক কিছু আছে, আমরা একটা জিনিস দেখতেও কিন্তু ভুল করি, যে আপনার কয়েকটা ডাটা যদি পরপর থাকে, দেখা যাবে আপনার কোনো 66 নাম্বার ডাটাটা কত আপনি দেখে বলছেন 65 নাম্বারটা আপনারা বলছেন, এটা হইতে পারে, এগুলো হচ্ছে বলা আছে হিউম্যান এরর, এগুলো অ্যাকসেপ্টেবল এরর। আপনি যদি পরের ক্লাসে না আসেন, বলেন যে স্যার আমি অসুস্থ ছিলাম, আমার করার কিছু নেই, এখন আদারওয়াইজ আপনি অসুস্থ ছিলেন না, এখন আপনি ঘুরতে গেছেন কোথাও, সেটা দেখার আমার কিন্তু স্কোপ নাই, আমাকে ধরে নিতে হবে। যাই হোক, একটা কথা বলছে, এটা আমাকে মেনে নিতে হবে, এটা আর ফার্দার অ্যানালাইসিস করে লাভ নাই। যাই হোক, তো ওই রকম প্রবলেম এখানে হচ্ছে না, হিউম্যান এরর যেহেতু নাই, ও যেটা রিড করবে সেটাই। তো তারপর কি আছে, optimal resource utilization, control system can optimize and utilize the use of resource provided to them and make the best use of them, because it minimize human intervention in even doing difficult tasks and improve resource utilization। resource utilization মানে কি, মানে ধরেন আমি একটা যদি কাজ করতে যাই, ধরেন আমি হচ্ছে একটা কি বলে, আমরা তো সবসময় আমাদের পারপাসে বাসায় তো ট্যাপ ইউজ করি, কল ইউজ করি, দেখা যায় কি যে হচ্ছে আমরা কি করতেছি, হাত ধুইতেছি, ব্রাশ করতেছি, ওটা ছেড়ে রেখে দিছি। হ্যাঁ, তো এরকমটা তো দেখছেন যে হাত দিলে পানি পড়ে, আবার হাত সরাই দিলে পানি অফ হয়ে যায়, ঠিক আছে, অফ হয়ে যায়। তাহলে কি হচ্ছে, এটা যে রিসোর্সটা আপনার কি ওয়াটারটা, এটা এই ক্ষেত্রে যদি আমি ইমপ্লিমেন্ট করি, তখন কি, তখন রিসোর্সটা আমার খুবই বেশি ইউটিলাইজ হচ্ছে না। এমন অনেক হয়তো পারপাস আছে যে আমি চাইলেও আমি অফ করতে পারতেছি না, সেখানে তো 1 সেকেন্ডেও তো পানি অপচয় হয়, তাই না? পানি বলেন আর অনেক কিছু এরকম হইতে পারে। তো কন্ট্রোল সিস্টেমে যদি আমরা এরকম করে কন্ট্রোল করতে পারি জিনিসগুলো, তাহলে কি হবে, তাহলে আমাদের রিসোর্সটা অনেক পরিমাণে বেঁচে যাবে, এটাই বলছে। আবার দেখেন রিয়েল টাইম মনিটরিং সিস্টেম মানে লাইভ, সরাসরি সাথে সাথে, এইটা একটা মানে খুব প্রকৃষ্ট একটা উদাহরণ হচ্ছে আপনার এই যে স্যাম সিস্টেম বা এটা কতটা পরিমাণ রিয়েল টাইম হতে পারে বলেন। আপনার এই যে টিভিতে যে আমরা লাইভ খেলা দেখি, এটাতেও কিন্তু একটা ল্যাটেন্সি আছে না? এই যে আপনি হয়তো ফোনে কথা বলেন, আমরা বুঝতে পারি না, কিন্তু কারণ কি আমাদের ব্রেন হচ্ছে নিউটন বলে গেছে যে 1/10 হইলে 10 এর যদি উপরে কোনো ফিডব্যাক আসে, তাহলে আমরা আমাদের ব্রেনটা ধরতে পারে না। আপনি অনেক বাইরে কথা বলতে দেখা যায় একটু হলেও ল্যাটেন্সি আসে। আমাদের দেশে যে ইন্টারনেট, তাতে তো আমরা হরহামেশাই দেখি যে ল্যাটেন্সি আছে। তো এই যে ধরেন ল্যাটেন্সিটা, এর থেকে এই যে এটা থেকে চিন্তা করেন, এর ল্যাটেন্সি কিন্তু আরো কম, তাই না? দেখেন কত ফাস্ট, কত রিয়েল টাইমে মনিটরিং করা যায় জিনিসগুলোর সাথে সাথে।
এটা কিভাবে পসিবল হচ্ছে কন্ট্রোল সিস্টেমের জন্য পসিবল হচ্ছে। তারপর ইন্টিগ্রেশন উইথ আদার কমপ্লেক্স সিস্টেম। তো ইন্টিগ্রেশন উইথ আদার কমপ্লেক্স সিস্টেম মানে দেখেন আমরা এখানে একটা কথা বলছি, এটা কি বলছিলাম দেখেন এই যে ওয়ার্ডটা, এই যে সাবসিস্টেম। সাবসিস্টেম মানে কি, মানে কন্ট্রোল সিস্টেম কোনো সিস্টেম না, এটা সাবসিস্টেম। কিভাবে একটা এয়ার কন্ডিশন একটা সিস্টেম হতে পারে, ওই সিস্টেম মধ্যে ছোট্ট একটা পার্ট হচ্ছে আমার কন্ট্রোল সিস্টেম। হ্যাঁ, আপনাদের যে কোনো কিছু যেমন আমি বললাম ট্যাপ হচ্ছে একটা সিস্টেম, ওইটার মধ্যে আমি একটা জিনিস আমি ইনক্লুড করে দিয়েছি, এটা কি, এটা একটা সাবসিস্টেম, যেটা কন্ট্রোল সিস্টেম মানে সিস্টেমের ভিতরে একটা ছোট্ট একটা পার্ট যেটা সিস্টেমটাকে কন্ট্রোল করে বা কোনো একটা পোরশনকে কন্ট্রোল করতেছে এই সিস্টেমে, এই জন্য এটাকে কি বলছে সাবসিস্টেম। এই জন্য দেখেন কি বলা আছে ইন্টিগ্রেশন উইথ আদার কমপ্লেক্স সিস্টেম, অনেক কমপ্লেক্স সিস্টেমের মধ্যে ওইটা অ্যাড করে দিয়ে ওইটাকে কি করেছে সিম্পলেস্ট করা হয়েছে। কথা এইটাই। তারপর কি অপটিমাইজেশন, উই ক্যান অপটিমাইজ কমপ্লেক্স প্রসেস ইনটু smaller different process and find the best operation to achieve the goal। কিভাবে, ওই যে আপনাকে বলছি যে এয়ার কন্ডিশনে আপনি টাইম সেট করে দিবেন, এখন আপনি ঘুমাচ্ছেন, ও আপনার টাইম মেইনটেইন করে চলে যাচ্ছে, এরকমই। তারপর এর কিছু কিন্তু ডিসঅ্যাডভান্টেজও আছে, কারণ কি, কারণ পৃথিবীতে কোনো কিছুই আপনার 100% পিওর বলতে কোনো কিছু নাই। তো 100% পিওর কোথাও দেখছেন কিছু? দেখবেন সব জায়গায় বলা থাকে, আপনারা কি কেবল কোম্পানিতে কেউ আছেন, কেবল কোম্পানিতে জব করে, সবসময় এরকম করে লিখে, হ্যাঁ এত পার্সেন্ট কপার কই গেছে, এই যে 0.1% কই গেল, এটা কোথায় গেছে, এই পার্সেন্ট কই গেছে, এটার মধ্যে কি বাতাস এয়ার ঢুকছে, কই গেছে এটা, এটা ভয়ে এটা ক্লেম করে না, বুঝছেন। এখন ধরেন কোন একটা জায়গায় আপনি মেজার করলেন, মেজার করে পাইছেন হচ্ছে 95%, হ্যাঁ, এখন তখন বলবে কি স্যার অনেক জায়গায় আছে 110% কপার, এটা বলতে পারবে এভাবে। ওরা আসলে করে কি বলে যে হচ্ছে এভারেজে 99.99% এভারেজ। তো আমাদের স্যার বলছিলেন, হ্যাঁ আপনি গোল্ডের ক্ষেত্রেও বলে না, তো আর 100% যদি কোনো ম্যাটেরিয়াল হয় এবং 100% গোল্ড, সেটা সবসময় গোল্ডেও কিন্তু বলে না, এটা কি খাপ থাকে, হ্যাঁ 100% গোল্ড পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, মানে এটা বিভিন্ন স্পেশাল পারপাসে ইউজ করে, যেমন আপনার হচ্ছে ইলেকট্রনিকে ওই প্রসেসর বা ইয়ে কোনো ইন্টেলিজেন্ট কোনো ডিভাইস বা হাই পারফরম্যান্স কোনো ডিজাইন মানে ডিভাইস বিল্ড করতে গেলে তখন একটা থেকে আরেকটা কানেকশন গোল্ড দিয়ে দেওয়া হয়, বুঝছেন। গোল্ড খুব ভালো হচ্ছে আপনার কি বলে কন্ডাক্টর, হ্যাঁ খুব ভালো কন্ডাক্টর, এগুলোতে দেওয়া হয়। তো ওইখানে 100% গোল্ড ইউজ করে, আর কিন্তু এই 100% গোল্ড দিয়ে কিন্তু আপনারা কিছু করতে পারবেন না, আপনারা বা যারা অর্নামেন্টস হিসেবে ইউজ করে, এটা আপনারা অর্নামেন্টস হিসেবে ইউজ করতে পারবেন না, কারণ এগুলো খুবই ভঙ্গুর প্রকৃতি, এতটাই মানে চিপসের থেকে বেশি, আমি হাতে নিয়ে দেখছি, মানে ল্যাবে দেখছি, চিপসের থেকে হচ্ছে অনেক বেশি ভঙ্গুর, এটা দিয়ে কিছু করা যাবে না এই গোল্ড দিয়ে, তোমার মনে হবে না যে এটা গোল্ড। ইভেন ওইটার যে কি বলবো এই যে রিফ্লেকশন, যে একটা মানে গোল্ড একটা সুন্দর দেখতে, যেটা হচ্ছে চকচক করে, এটাও নাই গোল্ড। তো এটা আসলে কোনো কাজে আসে না, মানে আমাদের কাজে আসে না, কিন্তু এটা পারপাস আছে, ইউজিং পারপাস আছে, বুঝছেন। তো আমাদের এক স্যার দেখাইছিলেন, আর উনি কোশ্চেন করছিলেন যে একটা জায়গায় 100% আপনার হচ্ছে পিওর জিনিস দেখা যায়, ক্লেম করে, সেটা নাকি টিভি অ্যাডভার্টাইজ, বুঝছেন, বলে বিভিন্ন কিছুতে যেটা 100% এটা 100%, কিন্তু বাস্তবে কোথাও নাই। আর দেখবেন যে ম্যাটেরিয়াল সায়েন্সে কোনো কিছু এরকম এই যে কপার বা এগুলো দিয়ে কোনো কিছু যদি দেখায় যে এত পার্সেন্ট পিওর, ওরা বলে কি যে 9 আপনার হচ্ছে 95 আপনার কথাটা কিরকম 59 পিওর, বুঝছেন, 59 পিওর, 59 পিওর মানে হচ্ছে আপনার 99 এর পর 5টা নয়, বুঝছেন, 99.5টা নয়, এত পার্সেন্ট হচ্ছে পিওর, এতগুলো নয় দিতে পারছে, তাও সাহস করে এটা বলতে পারে না, কি তাই বলেন, ভীষণ বলেন, হ্যাঁ আচ্ছা নিয়ে আসেন, আপনি এক কাজ করেন, কন্ডেন্সার থেকে ওদের যে কন্ডেন্সার পাইপ আছে, হ্যাঁ ওই পাইপ কন্ডেন্সার পাইপের একটা পার্ট অফ একটু নিয়ে আসবেন, নিয়ে এসে বুয়েটের কেমিস্ট্রি ল্যাবে টেস্ট করা যায়, বুঝছেন।
টাকা নেয় কিন্তু কত টাকা দিতে চাইছে 1 লাখ। এখন এটা দেখতে হবে, এখন টেস্ট করতে যদি আমার 1 লাখ টাকা লাগে তাহলে এটা লস তো লাইস। হ্যাঁ, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, বুঝছেন? আপনারা সবাই মিলে নিয়ে আসলেন, হ্যাঁ সবাই নিয়ে আসলেন, নিয়ে এসে ওই একটা পার্ট টেস্ট করে নিলেন, নিয়ে তারপর যাবেন টেস্ট তারপর অবশ্যই নেওয়া উচিত। ওরা ক্লেম করে যাবে, ক্লেম করে আমাদেরকে একটা জিনিস ধরাই দেবে। এখন আমরা বুঝি না, আমাদের কাছে টেস্টিং ইকুইপমেন্ট নাই জন্য, বুঝছেন? এখন টেস্টিং ইকুইপমেন্ট আমাদের কাছে নাই জন্য ওরা আমাদেরকে একটা জিনিস ধরাই দিবে, এটা হইলো। যাই হোক, আচ্ছা ভালো একটা কথা বলছেন, যাই হোক এটা ইনশাল্লাহ মনে থাকলে এটা অ্যান্সার হয়তো বা 2 সপ্তাহ পর আমরা দিতে পারবো। হ্যাঁ, তা আমাদের জুনিয়র ব্যাচটা, রেগুলার ব্যাচটা, ওদেরকে একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নিয়ে দেওয়া হচ্ছে। এটা কনফার্ম হয়ে গেছে, এটা 6 তারিখে যাচ্ছি আমরা ওয়ালডনে। ঠিক আছে, তো স্যার টাকা ভাগে আমাদের এটা ট্রিট দিন। আপনারা তো ট্রিট দিবেন, আগে নিয়ে আসেন, নিয়ে আসার পরে টেস্টিং আমি টেস্ট করাই দেব এখন বলে, ঠিক আছে? টেস্ট ওইটা তো পসিবলই না 100%। ইভেন ওরা ওই যে ওরা কি আমার মনে হয় দেখেন পেপারসে যদি দেখেন, পেপারে কোনো ওভাবে লেখে না, ওই অ্যাডভার্টাইজমেন্টে বলে, দেখছেন? এই যে আমার যে সিনিয়র স্যার বলছেন লিখছে না, আর ওই 1 লাখ টাকার ব্যাপারটা কই লিখছে সেটা বলে, ওইখানে লেখা আছে, ওইটাতে এভিডেন্স লাগবে, বুঝছেন? এই জিনিসগুলো নিয়ে এটা কন্ডেন্সার নিয়ে আসে, প্রয়োজনে নিয়ে আসার দরকার কি? 1 লাখ টাকা দিবে তো একটা ফ্রিজে কিনে নিলাম, কিনে নিয়ে বুঝছেন, কারণ ফ্রিজও আপনার, 1 লাখ টাকাও আপনার, আপনারা সম্পূর্ণ ইউনিভার্সিটিকে তারপর ট্রিট দিতে পারবেন। ঠিক আছে, কন্ডেন্সার 100% কপার দেবে, কপার 100% তো দিয়ে দেবে। কন্ডেন্সার 100% কপার দিয়ে কিন্তু কপার দিয়ে 100% আছে। কন্ডেন্সার কপার ঠিক আছে, বুঝছেন? ওরা যখন ক্লেম করছে ওর মধ্যে টাকাও দিতে চাইছে, হ্যাঁ, তো আপনাদের মাথায় যখন বুদ্ধিতে আসছে, আমরা রিসার্চ করতে অনেক জিনিস দেখি, ওরে বাবা এটা তো খুবই ইনোভেটিভ, এটা নিয়ে কাজ করবো। ওইটা তুমি নেটে সার্চ করলে দেখা যায় আজকে না 20 বছর আগে থেকে এগুলো দিয়ে কাজ করছে। তো এগুলো যদি একটা ভালো কথা মাথায় আসছে, আর এরকম অনেকেই এইভাবে চিন্তা করতে পারে, ওইটার মধ্যে অবশ্যই কোনো একটা আছে। আমাদের সবসময় যেখানে মনে হয় লিখছে, ধরেন এখানে লিখছে না, লিখে এখানে তো আবার কি লেখা আছে, কন্ডিশন অ্যাপ্লাই, এটা আবার মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, ঠিক আছে? যখন আমাদের কন্ডিশন অ্যাপ্লাইটা আসবে তখন আপনাকে বলবে যে হ্যাঁ সব ঠিক আছে, বসেন, চা খান, এরা সবকিছু ঠিক আছে, কিন্তু সবই দেখছেন, এইটা দেখেননি। এটা কি বলছে? এটা তখন বলবে কি যে আপনি যেটা বললেন, কি বলছেন, 100% কপার দিয়ে কন্ডেন্সার বিল্ড করছে, বাট কপারটা 100% না। হ্যাঁ, তখন বলবে কি আপনি আমাকে একটা 100% কপার নিয়ে এসে দেন, আমি আজকে থেকে ওইটা দিয়ে ওই 100% কপার থেকে বিল্ড করব। ঠিক আছে, তখন আপনিও পারবেন না, ও পারবে না। একটা কোথাও একটা ইনফরমেশন গ্যাপ তো আছে, যেমন আমাদের এই যে দেখবেন যে আমাদের আমরা যে মোবাইলগুলো ইউজ করি, প্রতি বছর হচ্ছে জেনারেশন চেঞ্জ হয়, এই প্রসেসর মানে 6 ন্যানোমিটার আর্কিটেকচার টেকনোলজি, তারপর আমরা যে ইন্টেলের কি বলে Core i5 Core i7 ইউজ করি, এটা কি বলে, ইন্টেল বলে যে 4 ন্যানোমিটারে ওরা বিল্ড করতেছে। এটা হচ্ছে 14 জেনারেশনের যে প্রসেসর সেগুলো হচ্ছে 4 ন্যানোমিটারে বিল্ড করতেছে। হ্যাঁ, ইন্টেল তো আমরা জানি যে খুবই রিনাউন্ড ব্র্যান্ড, আর এরা এগুলো নিয়ে খুব বেশি কাজ করে। আর হচ্ছে এই পাশে এটা কি ক্লেম করতেছে, ইন্টেল। হ্যাঁ, আবার এই পাশে স্যামসাং ক্লেম করতেছে যে ওরা 3 ন্যানোমিটারে বিল্ড করতেছে। কিন্তু এরাই টেকনোলজি পাইলো কই? এরা পাচ্ছে না, এরা কি বসে আছে? এরা কি করে? এদের তো কাজই হচ্ছে এটা নিয়ে কাজ করা, ঠিক আছে? আর এই তো দুনিয়ার কিছু নিয়ে কাজ করে, সবকিছুই বানায়। তো এই পাইলো না, এই পাইলো কি হবে? এটা হচ্ছে ওদের যখন ছিল 5 যখন ছিল ওদের, তখন ওরা ক্লেম করছে আমাদের 3 ন্যানোমিটার। হ্যাঁ, আপনারা তো মসফেট করছেন, তো মসফেট যদি আমি ড্র করি, মসফেটটা এইরকম আপনারা করছেন, এটা একটা মসফেট। এখানে কি আছে? একটা আছে, এক পাশে আছে গেট, এই পাশে আছে ড্রেন,
গেট ড্রেন আর একটা সোর্স কই আছে এখানে আছে আচ্ছা এখন এই যে এটা হচ্ছে চ্যানেল এটা চ্যানেল ঠিক আছে তো দেখেন ইন্টেল বলতেছে যে আমাদের প্রসেসটা হচ্ছে 5 ন্যানোমিটার হ্যাঁ বুঝতে পারছেন ইন্টেল ক্লেম করতেছে যে আমার এটা 5 ন্যানোমিটার আর স্যামসাং বলতেছে 3 ন্যানোমিটার কিভাবে জানেন স্যামসাং এর এইগুলোর কথা বলতেছে মানে ওরা মার্কেটিং করতেছে হচ্ছে গেটের লেন দিয়ে গেট না সরি হ্যাঁ চ্যানেলের লেন দিয়ে যে চ্যানেলটা আমাদের 3 ন্যানোমিটার আমাদের বিল্ডিং প্রসেস কি আমাদের আর্কিটেকচার হচ্ছে 3 ন্যানোমিটার চ্যানেল হ্যাঁ এই পাশে 1 ন্যানোমিটার ড্রেন আছে আর এই পাশে 1 ন্যানোমিটার গেট আছে ওরা আবার এটা বলতেছে না দুইটাই কিন্তু ঠিক দুইটাই সঠিক কিন্তু এরা একটু মার্কেটিং পলিসি দিয়ে একটু হচ্ছে আই ক্যাচি করতেছে জিনিসটা ঠিক আছে যে চোখে করতেছে আরে এটা তো আরো ছোট টেকনোলজি এটাতে আরো ভালো পারফরম্যান্স পাবো এটাতে আমার বেশি এফিশিয়েন্ট হবে গরম কম হবে ফাস্ট হবে ডিভাইস এগুলো বলছে এরকম তো দেখেন ডিসঅ্যাডভান্টেজে কি আছে এটা হচ্ছে মেইনটেনেন্স যেহেতু আপনার বাসায় যদি হচ্ছে বেশি পরিমাণ কোনো ডিভাইস থাকে আপনার মেইনটেনেন্স করতে আপনার বেশি টাকা খরচ হবে এটা স্বাভাবিক সো কন্ট্রোল সিস্টেম একটা প্রসেস বা হচ্ছে একটা টেকনোলজি বলেন বা কিছু এটা সাবসিস্টেমস এইটাও কিন্তু মেইনটেইন করতে হবে আপনাকে এটা মেইনটেইন যেমন ধরেন এয়ার কন্ডিশন চলতেছে এটা তো মেইনটেইন করতে হয় এগুলো হচ্ছে ওই কন্ডেন্সার বা ইভাপোরেটর সবকিছুই ওয়াশ করতে হয় এখন একটা টেম্পারেচার সেন্সর আছে তো বাইরে একটা সেন্সর আছে যেটা হচ্ছে আপনার সেন্স করতেছে যে এখানে এই এনভায়রনমেন্টের টেম্পারেচার কত ওটার ভিতর যদি আপনার ধুলা বালি পড়ে যায় ওটা ঠিকমতো সেন্স করতে পারবে না সো ওটাকে আপনাকে রেগুলার কি করতে হবে মেইনটেনেন্স করতে হবে এটা একটা জিনিস তারপর কি বলা আছে environmental factors the accumulation of waste due to its defect parts has serious environmental concern therefore proper disposal is necessary and recycling part can be done to decrease environmental impact মানে কি এই যে আমরা যে একটা বলি যে বিশ্বের একটা খুব বড় একটা হুমকি হচ্ছে আমাদের টেকনোলজিক্যাল ট্রাস্ট যেটি মানে গার্বেজ এই জিনিসগুলোকে কি আমরা যত পরিমাণ জিনিস ইউজ করতেছি কন্ট্রোল সিস্টেম তো একরকম হচ্ছে একটা সিস্টেম বলে বা এর মধ্যে সিলিকন আছে সবকিছুই আছে সো এই জিনিসটাও কিন্তু ডিসপোজাল করার আমাদের একটা এটা ডিসপোজাল করার জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ সো এটা যদি আমরা ঠিকমতো ডিসপোজ করতে না পারি তাহলে কি হবে তাহলে পরিবেশ দূষণ হবে তো এটা একটা ইমপ্যাক্ট আরো দেখেন কি আছে আরো আছে হচ্ছে ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি কি রকম আচ্ছা যদি আমরা রেগুলার মেইনটেইন ঠিকমতো করতে না পারি তাহলে ওটা কি দিতে পারে ধরেন আপনার টেম্পারেচার সেন্সরের কথা বলছি ঠিকমতো রিড দিচ্ছে না উপরে ধুলাবালি পড়ে গেছে তখন আপনার সিস্টেম কি করবে সিস্টেম তখন নড়বড়ে হয়ে যাবে বিভিন্ন রিডিং দেবে তারপর যে সিকিউরিটি কনসার্ন কি আপনার এইটাতে অনেক কিছু ইন্ট্রোডিউস থাকে যেমন ধরেন আপনি এখানে বসে আপনার বাসার ফ্যান লাইট সবকিছু কন্ট্রোল করতে পারবেন কিভাবে কন্ট্রোল করতে পারবেন হতে পারে এটা একটা ওয়াইফাই বা কোনো একটা থ্রুতে কানেক্টেড আছে তো এটা যদি কোনোভাবে ভিতর থেকে হ্যাক হয় বা কিছু হয় তাহলে আমি কিন্তু আপনার অ্যাক্সেস নিয়ে আপনার ঘরে কিন্তু ফ্যান লাইট আমি অন অফ করতে পারবো এটা আমি খুব ছোট একটা এক্সাম্পল দিলাম আর অনেক কিছুই হয়ে যেতে পারে হ্যাঁ এখন দেখা যেতে পারে আপনার বাসায় ক্যামেরা আছে ক্যামেরা তো আপনার ফোনে ইউজ করেন আমি অ্যাক্সেস নিয়ে আপনার সবই আমি জানতে পারতেছি এরকম কিছু হইতে পারে এই সিকিউরিটি গুলো কন্ট্রোল সিস্টেমে এনশিওর করতে হবে হ্যাঁ তো অ্যাপ্লিকেশন দেখেন কি আছে ট্রান্সপোর্টেশন যেমন ট্রান্সপোর্টেশন কি যেমন ট্রাফিক কন্ট্রোল লাইট ছিল আগে আমাদের এটা কি করতো এটা একটা টাইম দেওয়া ছিল যে 2 মিনিট পর 3 মিনিট পর 4 মিনিট পর অন অফ হবে লাইট গুলো তো ওইটা দেখা গেছে আগে যে সব সময় ওইভাবে ট্রান্সপোর্ট থাকে না ওই লাইনে তো আমরা এখন কি করি আমরা ইমেজ প্রসেসিং দিয়ে কাজ করার চেষ্টা করি যে লাইনের গাড়ি বেশি সেটা আমরা বেশিক্ষণ করে রাখি যেটাতে কম সেটাতে কম করি এটাও কি ওই ইমেজ প্রসেসিং এর সাথে কন্ট্রোল সিস্টেমটাকে কি করা হয়েছে মার্জ করে দেওয়া হয়েছে হ্যাঁ তারপর মেডিকেল ইকুইপমেন্টে আছে যেমন এক্সরেতে এখন আপনি এক্সরে করবেন হয়তো আপনার ফ্র্যাকচার হয়ে গেছে হাতে বা কোনো একটা প্রবলেম আছে হাতে যখন আপনি হাতে এক্সরে করবেন এক্সরে রিপোর্টেই দেখবে যে মার্ক করে দিয়েছে কোথায় ফ্র্যাকচার হয়েছে কোথায় হচ্ছে প্রবলেম আছে কারণ ওর মধ্যে পুরো স্কেলেটনের হিউম্যান বডির ডাটাটা ইনপুট করে দেওয়া আছে হ্যাঁ এটা হতে পারে তারপর ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এখানে কি করা থাকে এখানে ইন্ডাস্ট্রিতে আপনারা যে কাজগুলো করেন এগুলো অনেকটা এখন আগে হিউম্যানের আর টাচ প্রয়োজন হয় না নিজেই করে কারণ কন্ট্রোল সিস্টেম দেখাই দিয়েছে ধরেন আপনি এয়ার কন্ডিশনের একটা আউটার প্লেন তৈরি করবেন যদি 1000 টাকা তৈরি করেন 1000 টা 1000 রকমই হবে যদি একটা 19-20 টাকা ওখানে অনেক কম্পোনেন্ট ওই খাঁচার মধ্যে আটকাবে কিন্তু এটা কি হয় না কারণ এটা কন্ট্রোল সিস্টেম গুলো দেখে এখানে আপনি যতই আদার্স কোনো
ফিডব্যাক আসুক, ধরেন টেম্পারেচার বলেন বা একটু মরে চলে যাক, ও আবার আগের অবস্থায় ফিরে আসে। ঠিক আছে, এইগুলোই হচ্ছে একটা। তারপর রোবোটিক্স আছে, এনভায়রনমেন্টাল কন্ট্রোল, পাওয়ার এন্ড এনার্জি সিস্টেম, এগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন, এগুলো দেখে নিয়ে। আর এই যে কন্ট্রোল সিস্টেমের দুটো টাইপস হচ্ছে দুইটা, একটা ওপেন লুপ আর একটা ক্লোজ লুপ। এটা আমরা নেক্সট ক্লাস থেকে স্টার্ট করব। ঠিক আছে, আপনাদেরকে আর জ্বালাবো না আর কি। শেষ তো